পশ্চিমবঙ্গে এর চাইতে দুর্বলতম অবস্থা রাজনৈতিক বিরোধীদের আর কোনোদিন হয়নি। বিজেপির সব থেকে বড় অসুবিধে হচ্ছে যে তারা প্রতিবার 60 নম্বরে পরীক্ষায় বসে 65 নম্বর পাওয়ার চেষ্টা করছে, যেটা খুব কষ্টকর। আর এই যে সর্বভারতীয় ক্ষেত্রে যে মহারাষ্ট্রতে দু একটা বাইপোল হয়েছে, মহারাষ্ট্রতে যে ইলেকশন হয়েছে, তাতে কি বঙ্গ বিজেপি একবারও কি তাদের দৃষ্টিতে এসেছে যে তিনটে না চারটে মুসলিম প্রধান আসনে বিজেপি জয়ী হয়েছে? ইউপিতে ওয়ান অফ দ্য বাই ইলেকশন খুব সম্ভব মোরাদাবাদ। মোরাদাবাদে যেখানে প্রতিবার দিস ইজ আ মুসলিম ডমিনেটেড সিট, এবার সেই মুসলিম ডমিনেটেড সিটে বিজেপির একজন হিন্দু ক্যান্ডিডেট হ্যাজ ওয়ান দ্য ইলেকশন ডিফিটিং দ্য মুসলিম ক্যান্ডিডেট। BJP is completely divorced in Bengal from Bengal's 40% minority constituency. সিপিএম কিন্তু এখন পুরো একটা ভার্চুয়াল পার্টি হয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড দি আদার ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে সবাই তো আমরা জানি যে এই শাক দিয়ে মাছটা তো ঢেকে গেছেন আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড়। তো এই ব্যবস্থাটা করে গেলেন যখন কলকাতার থেকে দিল্লিতে সুপ্রিম কোর্টে কেসটা নিলেন। দুটো জিনিস হলো, একটা হচ্ছে তুমুল পাবলিসিটি হলো ডিওয়াই চন্দ্রচূড়ের, আর একটা হলো যে কেসটা নিয়ে একটা কঠিন কথাবার্তা হতে পারত সেটা হচ্ছে সাপ্রেশন অফ এভিডেন্স হয়েছে কি হয়নি। এই সাপ্রেশন অফ এভিডেন্সের পুরো ব্যাপারটাই তো চন্দ্রচূড় ছলে বলে কৌশলে বুঝিয়ে দিলেন যে উনি এই ব্যাপারটাকে নিয়ে খুব একটা সাংঘাতিক ইনভেস্টিগেট করতে উনি রাজি নন। যখন সময় ছিল তখন এভিডেন্স গ্যাদারিংটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ওয়াজ নট এফিশিয়েন্ট, আর যখন সেটাকে নিয়ে প্রশ্ন করার সময় ছিল সেই প্রশ্ন করার সময়টা তো মোটামুটি চিফ জাস্টিস আমাদের তার অঙ্গভঙ্গিমায় বুঝিয়ে দিয়ে গেলেন যে তা কি হলো। তখন একজন একজন বললেন, ওরে বাবারে, এরকম ইনভেস্টিগেশন তো আমি জীবনে দেখিনি। দেন what is the next question to that? I don't think BJP at all invests anything in Bengal at this point of time. আর তুমি যদি এটাকে সেটিং বেটিং যাই বলো না কেন, বিভিন্ন সময় যখন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রয়োজন হয়েছে, যখন লোকসভা রাজ্যসভায় ভোটিং এর জন্য প্রয়োজন হয়েছে, তখন তারা তৃণমূলের থেকে তারা বেশ কিছু সাহায্য পেয়েছে। দেখো, রাজনীতির গতিবিধি এবং রাজনীতির মারপ্যাচটা সবসময় আলাদা, এবং আমরা চোখের সামনে দৃশ্যত যে পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক রিয়াকশনগুলো দেখি, তো তার যে একটা অটোমেটিক ট্রান্সমিশন হয়ে যাবে আমাদের ভোট বাক্সের মধ্যে, আমার মনে হয় সেই আশাটা করাও ঠিক নয়। তো এখানে আমার মনে হয় কতগুলো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। যে প্রথমত একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে যে ডেফিনেটলি আমাদের তৃণমূল সরকার যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা চালাচ্ছিলেন, যার মধ্যে দিয়ে মানুষের চোখের সামনে দিয়ে অনেক ব্যবস্থা, অনেক অরাজকতার কথা উঠে এসেছিল, প্রতিবাদের হয়তো একটা অংশ সেটা ছিল। কিন্তু এই প্রতিবাদের মধ্যে কিছুটা আমাদের একটা নির্মমতার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ, কিছুটা অব্যবস্থার বিরুদ্ধে মানুষের 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 যে একটা প্রোটেস্ট, তার ব্যাপারটাকে আমরা যদি একেবারে সরল অ্যালজেব্রিক অঙ্কতে সেটাকে পলিটিক্যাল ভোট বক্সে নিয়ে যেতে চাই, সেখানে আমার মনে হয় যে দ্যাট ইজ অলওয়েজ নট পসিবল। আর এটা তো আমি শুনছি যে তোমরা অনেক বেটার জানবে যে যখনই উপনির্বাচন হয়, উপনির্বাচনের অ্যাক্টিভিটি সবসময় শাসক দলের পক্ষেই যায়। আর তৃতীয় জিনিসটা হলো যে আমার যেটুকু অল্প বিস্তর ধ্যান ধারণা, আমার মনে হয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে ভারতবর্ষের যেটুকু ইতিহাস আমাদের স্মরণ আছে, তাতে পশ্চিমবঙ্গে এর চাইতে দুর্বলতম অবস্থা রাজনৈতিক বিরোধীদের আর কোনোদিন হয়নি, একেবারেই কোনোদিন হয়নি। কারণ একদিকে তুমি দেখবে যে তৃণমূল তার ইকুয়েশন, তৃণমূল তার পলিটিক্যাল ম্যানিফেস্টো, তার একদিকে তারা বেনিফিট দিচ্ছে, একদিকে তারা মোটামুটি আমাদের 35 to 40% যে মাইনরিটি পপুলেশন, তাদের একটা আশ্বস্ত করার জায়গায় রেখেছে। তারা নিজেদের একটা সমীকরণ এবং নিজেদের জমিটা তারা বানিয়ে চলছে। বিজেপির সব থেকে বড় অসুবিধে হচ্ছে যে তারা প্রতিবার 60 নম্বরে পরীক্ষায় বসে 65 নম্বর পাওয়ার চেষ্টা করছে, যেটা খুব কষ্টকর।
আর এই যে সর্বভারতীয় ক্ষেত্রে যে মহারাষ্ট্রতে দু একটা বাইপোল হয়েছে, মহারাষ্ট্রতে যে ইলেকশন হয়েছে, তাতে কি বঙ্গ বিজেপি একবারও কি তাদের দৃষ্টিতে এসেছে যে তিনটে না চারটে মুসলিম প্রধান আসনে বিজেপি জয়ী হয়েছে? ইউপিতে ওয়ান অফ দ্য বাই ইলেকশন খুব সম্ভব মোরাদাবাদ। মোরাদাবাদে যেখানে প্রতিবার দিস ইজ আ মুসলিম ডমিনেটেড সিট, এবার সেই মুসলিম ডমিনেটেড সিটে বিজেপির একজন হিন্দু ক্যান্ডিডেট হ্যাজ ওয়ান দ্য ইলেকশন ডিফিটিং দ্য মুসলিম ক্যান্ডিডেট। এবার মহারাষ্ট্রের যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, মহারাষ্ট্রের অ্যাসেম্বলি ইলেকশনের মধ্যে বোধহয় পুনেতে হয়েছে, সেন্ট্রাল পুনেতে দুটো একটা অ্যাসেম্বলি সেগমেন্ট আছে যেখানে মুসলিম প্রাদুর্ভাব আছে, এমন কনস্টিটুয়েন্সিতে বিজেপি জিতেছে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে তারা হিন্দু মেজরিটেরিয়ান পার্টি হলেও তারা মাইনরিটিকে অ্যাপ্রোচ করতে পারছেন যে তাদের যাতে একটা সামাজিক ইনক্লুসিভিটি নিয়ে সেখানে হয়তো তাদের কিছু জীবন জীবিকার সন্ধান দিচ্ছেন, তাদের কিছু স্কিমস দিচ্ছেন, তাদের কিছু বাসস্থান, তাদের কিছু চাকরি বাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। এখন আমরা যদি এখানে কেবল একটা মেরুকরণ 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 বলতে আমরা কেবল এই ব্যাটারির নেগেটিভ পোলটাকে আঁকড়ে বসে আছি, ব্যাটারির মধ্যে যে একটা পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ একসঙ্গে হলেই তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করে। তো বিজেপি is completely divorced in Bengal from Bengal's 40% minority constituency। এবং তারা কিভাবে আমাদের মুসলিম কনস্টিটিউয়েন্সিকে অ্যাপ্রোচ করবে? তোমার সাধারণ হিসেব, তোমার ইউপিতে বলে যে যোগী আদিত্যনাথ তারা তাদের মধ্যে হয়তো 20 না 22% মুসলিম পপুলেশন আছে, তার এন্টায়ার উমেন পপুলেশনটাকে যোগী আদিত্যনাথ হাতে নিয়ে নিয়েছে, ট্রিপল তালাক ইত্যাদি বেনিফিট অমুক তমুক সোশ্যাল সিকিউরিটি এটা করে। সুতরাং আজকে যেখানে এই যে আমাদের মহারাষ্ট্র ইলেকশনের পরে, লোকসভা ইলেকশনের পরে যে কেন্দ্রীয় সরকারের হাত আরো শক্ত হলো, মোদির হাত শক্ত হলো, দুদিন বাদে ট্রাম্প ক্ষমতায় এলে ভারতীয় অর্থনীতির মধ্যে 1-1.5% গ্রোথ রেট হয়তো বাড়বে কিংবা কমবে না। এবার প্রশ্ন হলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ এজেন্ট হয়ে বঙ্গ বিজেপি বাংলার মানুষের কাছে তার ওই যে চা খাবার আগে যেরকম টি টেস্টিং করে, তারা ক্ষমতায় নাই বা এলেন। এবার তাদের ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দু একটা ইন্ডাস্ট্রি আসছে না কেন? তাদের ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দু একটা মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পাচ্ছে না কেন? আজকে কেন আমাদের দেশের যত ইনভেস্টমেন্ট আজকে 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 অন্ধ্র তেলেঙ্গানা এবং গুজরাট মুখী হচ্ছে, তার খবর দেখার একটা মাইনরিটি সেগমেন্ট কেন বিজেপি পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারছে না? কারণ বিজেপি যদি কেবল চিৎকার চেঁচামেচি রাগ প্রতিবাদ মেরুকরণ এর মধ্যে থেকে যায়, উষ্মার মধ্যে দিয়ে রাগের মধ্যে দিয়ে মানুষকে কোনোদিন পজিটিভ মেসেজ দেওয়া যায় না। এবার এবার যেটুকু সামান্য যেটুকু কাজকর্ম হচ্ছে সেটুকু তৃণমূলের মধ্যে দিয়েই হচ্ছে। তৃণমূল একটা নিজস্ব একটা ইন্টারনাল একটা ফাইন্যান্সিয়াল সাইকেল তৈরি করেছে, তার মধ্যে যারা তৃণমূল করেন, তৃণমূলের আশেপাশে আছেন, তারা সন্তুষ্ট আছেন। আর যেটা আমার কাছে অন্তত সত্যি খুব আশ্চর্যজনক, যে দেখো আমি অন্তত মাসে 3 দিন 4 দিন করে ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় যাই, ক্যাম্প ক্লিনিক সেই সমস্ত করি। আমার সত্যি এখনো মনে হয় যে ডিস্ট্রিক্ট থেকে যে সিপিএম এর মধ্যে এত মেধাবী, এত সুবক্তা, এত শার্প ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা থাকা সত্ত্বেও সিপিএম কিন্তু এখন পুরো একটা ভার্চুয়াল পার্টি হয়ে দাঁড়িয়ে আছে, যাদের আমরা ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাচ্ছি, ডিজিটাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আর হরে দরে এই সমালোচনা তো খানিকটা তার মধ্যে একটা সারবক্তা আছে, যে ডাক্তারদের মুভমেন্ট এবং ডাক্তারদের বিক্ষোভ অনেকটাই আজকে বামপন্থীরা চালিয়েছিলেন, কিন্তু বামপন্থীরা যে মুভমেন্টটা চালাচ্ছেন আজকে বামপন্থীদের কিন্তু সামহাও
বিজেপি যেরকম মাইনরিটির থেকে যেরকম বিজেপি বিচ্ছিন্ন, ঠিক সেই রকম মেজরিটির থেকে খানিকটা বামপন্থীরা বিচ্ছিন্ন। এখন আমাদের দেশে যদি 6 কোটি লোক কি 7 কোটি লোক ভোট দেয়, তার 10% যদি বামপন্থীদের ভোট ব্যাংকের মধ্যে থাকেন, তাহলে বামপন্থীদের একটা তাদের সঙ্গে তাল মেলাবার জন্য তাদের কয়েক হাজার কয়েক লাখ মানুষ তারা পেতেনই পারেন, যেরকম তারা ব্রিগেডে পেয়েছেন, হয়তো বিভিন্ন বিক্ষোভে পাচ্ছেন। কিন্তু সেই জিনিসটাকে ইলেকটোরাল পলিটিক্সে ট্রান্সফার করার মতো জোর আজকে বামপন্থীদের কাছে নেই। আর কংগ্রেসের কথা যত কম বলা যায় ততই ভালো, কারণ কংগ্রেসের লিডাররাও যেরকম ডুমুরের ফুল, কংগ্রেসের ভালো ভালো ইতিহাস আছে, ভালো ভালো বক্তব্য আছে, ভালো ভালো বিশ্বাস আছে, কিন্তু কংগ্রেস এখন কিছুটা ওই মরাল সায়েন্সের চ্যাপ্টারের মতো হয়ে বসে আছে, যে কিছু ভালো ভালো কথা, কিছু ভালো ভালো বক্তব্য, কিন্তু সরজমিনে এই হাড্ডাহাড্ডি পলিটিক্সে তাদের প্রেজেন্স নেই বললেই হয়। সুতরাং অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় যে তৃণমূল ইজ অলমোস্ট আনচ্যালেঞ্জড ইন বেঙ্গল পলিটিক্স। আর বাংলার এই 77 বছরের ভারতের ইতিহাসে বা বাংলার ইতিহাসে, ইন্ডিপেন্ডেন্ট বাংলার ইতিহাসে আমার মনে হয় এত অবিন্যস্ত অবস্থা অফ দ্য পলিটিক্যাল অপোজিশন, সেটা কিন্তু দেখাটাও একটা খুব রেয়ার জিনিস। উই আর লুকিং অ্যাট ওয়ান অফ দ্য রেয়ার ফেজেস যেখানে পলিটিক্যাল অপোজিশন ইজ অ্যাট ইটস উইকেস্ট। স্যার, আগামী মানে আমরা দেখলাম মানে আজকে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির যে বৈঠক ছিল, সেই বৈঠকে ডাক পেলেন না ডক্টর সুখেন্দু শেখর রায়। আরজিকর নিয়ে আন্দোলনের সময় একদম দলের বিপরীত মেরুতে তার অবস্থান ছিল, তার ফলে কি কোথাও গিয়ে বৈঠক। নিশ্চয়ই, অবভিয়াসলি তিনি প্রথম দিক থেকেই সুখেন্দুবাবু তিনি তৃণমূলের এস্টাবলিশমেন্টের বিপরীতে যাচ্ছিলেন। উনি বললেন, উনি বোধহয় দলে এখনো আছেন, আমাদের জহর সরকার, উনি বলতে বলতে হি লেফট দ্য পার্টি। সুতরাং পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে তাদের যেরকম স্পর্শকাতরতা, তাদের যেরকম কিছুটা রাগ, কিছুটা তাদের যে একটা ডমিনেশন থিওরিতে তারা বিশ্বাস করেন, তো সেখানে সুখেন্দু শেখর রায়কে ডাকলেই হয়তো লোকে আশ্চর্য হতো। আর তবুও সুখেন্দু শেখর রায়ের মাধ্যমে আমরা কিন্তু একজন ব্যক্তিত্ব এবং তার বক্তব্যকে দেখেছিলাম, যে একটা কঠিন সময় তার বক্তব্যগুলোকে আনকম্প্রোমাইজিংলি মানুষের সামনে রেখেছিলেন। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে শুনানি মানে 11th নভেম্বর থেকে যে আরজিকর মামলার নিয়মিত শুনানি শুরু হয়েছে শিয়ালদহ আদালতে, সেখানে আমরা দেখলাম যে সেই শুনানির সময় আদালতে এবার থেকে মানে আজ যে শুনানি ছিল সেখানে আনা হলো না মূল অভিযুক্ত এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে। ভার্চুয়ালি সেই শুনানি চলবে এবং সেখানে সশরীরে হাজিরা না করিয়ে ভার্চুয়ালি এই বিচার পর্ব চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো বলে আপনার মনে হয়? দেখো, ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু সে, কিন্তু আমরা অনেকে যেমন ধরো কয়েকটা জিনিসের ওপর আমার যেটুকু সামান্য বোধ বুদ্ধি, তাতে আমার মনে হয় যে সঞ্জয় রায় কোর্টে ঢুকতে গিয়ে কি চিৎকার চেঁচামেচি করলেন, তার বিন্দুমাত্র একটা নাটকীয় মূল্য থাকতে পারে, তার একটা ড্রামাটিক ভ্যালু থাকতে পারে, কিন্তু তার বিন্দুমাত্র কোনো রিয়েলিস্টিক ভ্যালু নেই। কারণ যে মানুষটা 2 বছরের ওপর 2 মাসের ওপর কাস্টাডিতে আছে, এবং সে বোধহয় তার নিশ্চয়ই 100 বারের ওপর ইন্টারোগেশন হয়ে গেছে, যে ইন্টারোগেশনে সে যা বলবে তারই তো মূল্য আছে। সে আজকে চিৎকার চেঁচামেচি করে কি বলল, নিজের একটা সেন্সেশন, তার কিছুটা ফ্রাস্ট্রেশনের থেকে কিছুটা তিনি নিজেকে আরো হয়তো তার ফ্রাস্ট্রেশনটা জনসমক্ষে বলছেন, তার কিন্তু একটা কোর্টের বা এভিডেন্সের মানদণ্ডে তার বিন্দুমাত্র কোনো মূল্য নেই। সেকেন্ডলি, আমার মনে হয় যে এখনো অব্দি যেটা আরজিকর কেসের একটা বিরাট দুর্বলতা হয়ে দাঁড়াবে, সেটা হলো আরজিকরের মধ্যে থেকে আমার মনে হয় না যে যতটা পাওয়ারফুল এভিডেন্স গিভিং আমরা অনেকেই আশা করেছিলাম। এই যে কিছুদিন আগে জুনিয়র ডাক্তাররা তার একটা কি চার্জশিট দিচ্ছিলেন,
তাদের মুভমেন্টে। তো আবার বলছি, তাদের সেখানে তাদের ফ্রাস্ট্রেশনটা, তাদের বক্তব্যটা হয়তো চোখের সামনে এলো, কিন্তু তাদের চার্জশিটের মধ্যেও কি তারা আইটেমাইজ করে বলতে পেরেছেন যে আমাদের কলিগরা, আমাদের সহকর্মীরা, আমাদের নার্সরা, আরজি করের ভেতরে আমাদের ডাক্তাররা তো এই সাক্ষ্যগুলো দিয়েছে, তাহলে এই সাক্ষ্যগুলো দেওয়া সত্ত্বেও কেন, যদি অন্যরা ইনভলভ থাকেন, তারা কেন অ্যারেস্টেড হচ্ছে না? একটু তো আমাদের বুদ্ধি খরচ করে ভাবতে হবে, তাহলে সেই বক্তব্যটা আসছে না কেন? এই বক্তব্যটা এই কারণেই আসছে না, কারণ দি এভিডেন্স দ্যাট হ্যাজ কাম আউট অফ আরজিকর, দ্যাট ইজ নট পাওয়ারফুল এনাফ। কেন সেটা পাওয়ারফুল হয়নি? কারণ ঠিক যেরকম আজকে অপোজিশন পলিটিক্স যারা করেন, তারা পোস্ট পোল ভায়োলেন্সে মার খেয়ে তারপরে যেরকম গুটিয়ে যান, আজকে আরজি করের ছেলে মেয়েদের মধ্যে, কর্মীদের মধ্যে সেই ভয়টা আছে। যদি সেই দিন কেউ দু চার পাঁচটা ঘটনা লোকজনকে দেখেও থাকে, সে তো তার ভয়ে মুখ খুলবে না। আজকে সিবিআই দুদিন আছে, 3 দিনের দিন সে চলে যাবে। এই সেন্ট্রাল ফোর্সরা, এরা তো নাকে দম দিয়ে ঘুমোচ্ছে। সুতরাং তাদের ওপর যদি একটা রেপারকাশন, তাদের ওপর যদি একটা রিবাউন্ড, একটা প্রতিশোধমূলক কাজকর্ম শুরু হয়, তাদের কে বাঁচাতে যাচ্ছে? তখন কেউ নেই। আর আমাদের পলিটিক্যাল অপোজিশনের মধ্যে দিয়ে তো বুঝতে পারা যাচ্ছে, যেখানে পলিটিক্যাল অপোজিশনরা তালপাতা সেপাই হয়ে ঘুরে বেড়াচ্ছে, যে তৃণমূল একটা ফু দিলে পলিটিক্যাল অপোজিশন উড়ে যাচ্ছে, তো সেখানে আমরা কি করে আশা করি যে সাধারণ মানুষ, সাধারণ ডাক্তার, সাধারণ হাসপাতাল কর্মী, সাধারণ নার্সেরা উঠে গিয়ে খুব গরম গরম কথা বলবেন আর একেবারে একেবারে কঠিন কঠিন সাক্ষ্য দেবেন? তারাও হয়তো কিছুটা ভাষা ভাষা বলে বেরিয়ে এসছেন। আর তার উপরে ইউ ক্যানট হ্যাভ আ ভেরি পাওয়ারফুল প্রসিকিউশন। অ্যান্ড দি আদার ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে সবাই তো আমরা জানি যে এই শাক দিয়ে মাছটা তো ঢেকে গেছেন আমাদের চিফ জাস্টিস চন্দ্রচূড়। তো এই ব্যবস্থাটা করে গেলেন, যখন কলকাতার থেকে দিল্লিতে সুপ্রিম কোর্টে কেসটা নিলেন, দুটো জিনিস হলো। একটা হচ্ছে তুমুল পাবলিসিটি হলো ডিওয়াই চন্দ্রচূড়ের, আর একটা হলো যে কেসটা নিয়ে একটা কঠিন কথাবার্তা হতে পারত, সেটা হচ্ছে সাপ্রেশন অফ এভিডেন্স হয়েছে কি হয়নি। এই সাপ্রেশন অফ এভিডেন্সের পুরো ব্যাপারটাই তো চন্দ্রচূড় ছলে বলে কৌশলে বুঝিয়ে দিলেন যে উনি এই ব্যাপারটাকে নিয়ে খুব একটা সাংঘাতিক ইনভেস্টিগেট করতে উনি রাজি নন। এবং সেই কারণে কিছু অবান্তর কথাবার্তা, ওই ডাক্তারদের কটা বাথরুম আছে তার জন্য একটা কমিটি করলেন, সেইগুলোই শাক দিয়ে মাছ ঢাকবেন বলে কিছু মিনমিনে 4-6টা লয়ার আর তাদের 200-250 জন সাঙ্গপাঙ্গরা কিছু নিজেদের মধ্যে অবান্তর কথাবার্তা বললেন। সো দি অপরচুনিটি, যখন সময় ছিল তখন এভিডেন্স গ্যাদারিংটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ওয়াজ নট এফিশিয়েন্ট। আর যখন সেটাকে নিয়ে প্রশ্ন করার সময় ছিল, সেই প্রশ্ন করার সময়টা তো মোটামুটি চিফ জাস্টিস আমাদের তার অঙ্গভঙ্গিমায় বুঝিয়ে দিয়ে গেলেন যে তা কি হলো। তখন একজন একজন বললেন, ওরে বাবারে, এরকম ইনভেস্টিগেশন তো আমি জীবনে দেখিনি। দেন হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন টু দ্যাট? তাহলে এই যে জাস্টিসরা আপনারা যে মন্তব্যটা করলেন, তার ফলো আপটা কি হলো? এবার আপনি বলতেই পারেন যে এবার সিবিআই যা করবে, সিবিআইর বোধহয় এক এজেন্ডার মধ্যে আছে সাপ্রেশন অফ এভিডেন্স। দেখা সিবিআই কি বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি টু বি স্পেসিফিক 3-4টে প্রশ্ন করবো আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শাসক নয়, তার সরকার মানুষের পাহারাদার বলেও তিনি মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন যে মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়, এবং আমি জমিদার নই, মানুষের পাহারাদার। তাই আগামী 10 বছর বাদে যদি আমার মৃত্যু হয়, আমি চাই না আমার নামে কোনো স্ট্যাচু হোক, মানুষ মনে রাখে তার কাজে আর তার ছবি হৃদয়ে থাকে। দেখো, উনি ব্যক্তিগতভাবে কি বলেছেন সেগুলো নিয়ে তার ব্যক্তিগত মতামত। সেই মতামতের মধ্যে কিছু যথার্থতা থাকতে পারে, তার মধ্যে কিছু বিতর্ক থাকতে পারে। ইট ইজ আর ওন পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবি, তাহলে একজন ভারতবর্ষের বিরলতম নেত্রী, যে প্রথমত নিজের ক্ষমতায়, নিজের ঔরসে তিনি পলিটিক্যাল ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন। তিনি কোনো পারিবারিক সূত্রে, কোনো উত্তরাধিকার সূত্রে পলিটিক্যাল ক্ষমতা পাননি।
দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন ভারতবর্ষে খুব একটা বেশি নেতা এরকম নেই। একমাত্র বোধহয় এক্সেপশন হচ্ছে পিভি নরসিমা রাও, যে প্রায় বিস্মৃতির অন্ধকারে ডুবতে ডুবতে হঠাৎ উনি ৯০-৯১-তে প্রধানমন্ত্রী হয়ে বসে গেলেন। দ্যাট ইজ শিয়ার অ্যাক্সিডেন্ট, কারণ রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছিলেন বলে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ২০ বছর প্রায় লোকে যখন তাকে রাইট অফ করে দিয়েছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফাইট ব্যাক দিয়ে ফিরে এলেন। এগুলো হচ্ছে তার এগুলো হচ্ছে তার পলিটিক্যাল ক্যারিয়ারের হাইয়েস্ট পয়েন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য সেলিব্রেটেড পয়েন্টস ইন ইন্ডিয়ান পলিটিক্স। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় বাঙালি বা পশ্চিমবঙ্গবাসী, তার যে লেগেসি, কে পশ্চিমবঙ্গবাসী যেটা হয়তো মনে রাখতে গিয়ে একটু কুণ্ঠাবোধ করবে, সেটা হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একাধিপত্য, তিনি যে পরপর এখন অবধি ৩টে ইলেকশন জিতেছেন উইথ কমপ্লিট ডমিনেশন, তাহলে সেই ডমিনেশনের মধ্যে এই যে তার রন্ধ্রে রন্ধ্রে যে বিভিন্ন দুর্নীতিগুলো দেখা দিচ্ছে, শিক্ষায় হোক, স্বাস্থ্যে হোক, অর্থনীতিতে হোক, দ্যাট উইল নট বি আ পজিটিভ লেগেসি ফর মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার যত বছরেরই শাসন হোক না কেন, নিশ্চয়ই তার কিছু ভালো দিক থাকবে, কিন্তু তার উইকনেসের মধ্যে এইটা হয়তো থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের শাসনটা আঁকড়ে ধরেছিলেন, কারণ তিনি একটা ইন্টারনাল ভিশাস সাইকেল, পাইয়ে দেওয়ার সাইকেল তিনি তৈরি করেছিলেন, যে যে চক্রবুহের ভেতর থেকে তৃণমূল নিজেই হয়তো বেরোতে পারল না অবশেষে। দ্যাট উইল বি ইন্টারপ্রেটেড অ্যাজ আ উইকনেস। এবং আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যখন আজকে প্রায় আনচ্যালেঞ্জড পাওয়ার রয়েছে, যেখানে অপোজিশন ইজ অ্যাট ইটস উইকেস্ট, আমার এইটুকুই আমি সাধারণ মানুষ হিসেবে আশা করব যে কি শিক্ষায়, কি স্বাস্থ্যে, কি অর্থনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মধ্যে কিছুটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের দিকে উনি চোখ দিন, কারণ ওনার সেই স্টেচারটা আছে। একদম। আচ্ছা, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বাংলায় বিজেপির এই উপনির্বাচনে যে ফলাফল, তাতে কি দিল্লির উৎসাহে কিছুটা ভাটা পড়বে? দিল্লি দিল্লির কারো কারো সঙ্গে আমি বিভিন্ন সময় দিল্লির কিছু সাংবাদিক বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে দেখেছি যে তুমি মনে করো যে ব্যবসায় তুমি রিটার্ন ফর ইনভেস্টমেন্ট পাবে, সে ব্যবসায় তুমি কিছু ইনভেস্টমেন্ট দাও। I don't think BJP at all invests anything in Bengal at this point of time. আর তুমি যদি এটাকে সেটিং বেটিং যাই বলো না কেন, বিভিন্ন সময় যখন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রয়োজন হয়েছে, যখন লোকসভা রাজ্যসভায় ভোটিং এর জন্য প্রয়োজন হয়েছে, তখন তারা তৃণমূলের থেকে তারা বেশ কিছু সাহায্য পেয়েছে। তো সেটাকে সেটাকে কেউ যদি সমঝোতা বলে, কেউ যদি বোঝাপড়া বলে, কেউ যদি বেটিং সেটিং বলে, আমি একটা কথা বলি, এটাকে সেটিংই বলো আর বেটিংই বলো, আজ যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা বোঝাপড়া হোক। একটা বোঝাপড়া যদি না হয়, এই যে আমরা মাঝে মধ্যে ফিসফিসানি শুনতে পাই আমাদের এখানে একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসবে, এই যে আমরা ফিসফিসানি শুনতে পাই আমাদের এখানে একটা লার্জ কোল ডিপোজিট আছে, এই যে আমরা শুনতে পাই আমাদের পেট্রোলিয়াম নিয়ে কাজ হতে পারে, আমাদের ছেলে মেয়েদের আইটি সেক্টরের একটা এনহ্যান্সমেন্ট হতে পারে, আজকে কেবল পলিটিক্যাল কলতলার ঝগড়া করব বলে আমরা যে কোমর বেঁধে একটা 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 সেই ধোপাধোপানির ঝগড়াটা চালিয়ে যাচ্ছি, এটা একটা অত্যন্ত শর্ট টার্ম অপোজিশন। এবং শর্ট টার্ম অপোজিশনের মধ্যে বাঙালির একটা মুদ্রাদোষ হয়ে গেছে। আমরা যৌথ পরিবারে একটা বিয়ে করে ঘরে ছোট বউ নিয়ে এসেছি, এবং এই ছোট বউ নিজেকে কোনোদিন এই বাকি ২৯টা রাজ্যের যৌথ পরিবারের সঙ্গে মিলিয়ে নিতে পারলো না। কংগ্রেস গভর্নমেন্টের সময়ও আমরা ডিপ্রাইভড, আমরা সিপিএম গভর্নমেন্টের ৩৪ বছরেও আমরা ডিপ্রাইভড, তৃণমূলের এখন কত ১২-১৩ বছরের মধ্যেও আমাদের সেই মুখ ঝামটা আর ঝগড়া দেবার পালাটা শেষ হলো না। তাহলে এই যে ভারতবর্ষের মধ্যে নয় নয় করে যে কিছুটা অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, কিছুটা রুজি রোজগার হচ্ছে, ২-৪টি ইন্ডাস্ট্রি আসছে, আজকে চিন্তা করে দেখো
নরেন্দ্র মোদী নিজে আজকে জয়শঙ্কর মিলে তারা চায়নার সঙ্গে ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনে বোধহয় 4-6টা চুক্তিপত্র সই করবে। ইন্ডিয়া কিছুটা চায়নার দিকে আবার এগিয়ে যাচ্ছে। তো ইন্ডিয়া যদি চায়নার দিকে এগোয়, ভাই এটা তো পলিটিক্যাল ব্যাপার না। চায়নার সঙ্গে যদি আমাদের আজকে অর্থনৈতিক ইন্ডাস্ট্রি কিছু এক্সচেঞ্জ হয়, সব থেকে বড় উপকার তো হবার কথা পূর্ব ভারতের, এবং সেই উপকার তো হবার কথা কলকাতার। সেই কলকাতা কুনমিং হাইওয়ের কি হলো, যেখানে আমরা ভেবেছিলাম যে কলকাতা উইল বি দ্য গেটওয়ে অফ দ্য ফার ইস্টার্ন ডেভেলপমেন্ট ইন এশিয়া। তো ওই রোজ খালি নিজেদের মধ্যে এর কান মুলতে হবে, এর পিঠে চিমটি কাটতে হবে, আর দুটো পলিটিক্যাল পার্টি তারা করুক। আজকে যদি আপনি আমার আমার রাজ্যের মানুষের স্বার্থে যদি সেটিং করতে পারেন, যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোঝাপড়া করতে পারেন, আমি বলবো যে ইউ আর আ লিডার উইথ আ ভিশন। আজকে এই ঘরের আলো পাখা নিভিয়ে দিয়ে একটা অন্ধকার ঘর, আজকে একটা রাজ্য যে এই প্রথমবার তার পার ক্যাপিটা ইনকামে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম থেকে পিছিয়ে পড়ছে, আজকে সেখানে একটা অন্ধকার ঘরে একটা ছোট টিমটিমে প্রদীপ জ্বলে খালি আমি আমার অভিমান রক্ষা করছি, আমি আমার যাত্রাভিমানকে সম্বল করে যাচ্ছি, আর অন্যজন খালি মিনিটে মিনিটে আমার পিছনে ইডি সিবিআই লাগিয়ে দিচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ইলেকশন বাই ইলেকশন হারছে। এই প্রহসনের পালাটা শেষ হোক।